প্রিয় শিক্ষার্থী, নেট প্রবলেমের কারণে আমরা কিছু সময় একটু সংযোগ বিচ্ছিন্ন ছিলাম। আমরা আবার ক্লাসে ফিরে আসলাম। তোমরা অবশ্যই মনোযোগ সহকারে আমার ক্লাসটি উপভোগ করছো বলে আমি মনে করি। তো প্রিয় শিক্ষার্থী, আমরা যেটা করছিলাম যে একটা ক্যালকুলেশান দাঁড় করেছিলাম যে 25.79 ডিভাইডেড 15.005। তো এটা ক্যালকুলেশন করে আমরা পেয়েছি 1.730। তো এখান থেকে যদি আমরা থিটাটা নির্ণয় করতে যাই তাহলে যেটা আমাদের করা প্রয়োজন যে থিটা নট ইজ ইকাল টু ট্যান ইনভার্স 1.730। তো এটা তোমরা একটু ক্যালকুলেশন করে দেখো যে মানটা অ্যাকচুয়ালি কী হয়, তোমরা একটু কমেন্টে জানাও। ততক্ষণে আমি একটু দেখি যে এর রেজাল্ট অ্যাকচুয়ালি কত আসে। তো প্রিয় শিক্ষার্থী, প্রথমে আমরা এর মানটা একটু ক্যালকুলেশন করার চেষ্টা করি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ট্যান ইনভার্স 1.730। তো আমরা 1.730 তো এর রেজাল্ট আমরা পেয়েছি 59.79। তো প্রিয় শিক্ষার্থী, এর রেজাল্ট অ্যাকচুয়ালি আসছে কত? 59.97 ডিগ্রি। তো আমরা দেখলাম নিক্ষেপণ কোণটা অ্যাকচুয়ালি কত? 59.97 ডিগ্রি। অর্থাৎ ভূমির সাথে যদি আমরা 59.97 ডিগ্রি কোণে তির্যকভাবে একটা বস্তুকে ছুড়ে দিই তাহলে সে কিছু পথ অতিক্রম করবে। আর সেই পথটা ছিল আমাদের কত? 79.53 মিটার রেঞ্জ। তো প্রিয় শিক্ষার্থী, এখন আমরা নির্ণয় করব বেগ, অর্থাৎ নিক্ষেপণ বেগটা যদি নির্ণয় করতে চাই প্রিয় শিক্ষার্থী, আমরা একটু লক্ষ্য রাখি ক্লাসে যে 59.97 এই ভ্যালুটা যদি আমরা 1 নম্বর ইকুয়েশনে বসাই তো আমরা যেটা পাবো 1 নং সমীকরণে, অর্থাৎ 1 নং বা আমরা 3 নংয়ে বসাতে পারি। 3 নংয়ে বসিয়ে দিই। 3 নং সমীকরণে 3 নং সমীকরণে থিটা নট ইজ ইকুয়াল টু 59.97 বসিয়া পাই। সো 3 নং সমীকরণে যদি বসায় তাহলে ভি নট cos থিটা নট ইজ ইকুয়াল টু 15.005, দেন ভি নট ইজ ইকুয়াল টু 15.005 ডিভাইডেড cos 59.97। সো এটা ক্যালকুলেশন করলে আমরা কি পেয়ে যাব? আমরা পেয়ে যাব ভি নটের মান, অর্থাৎ নিক্ষেপণ বেগটা আমরা পেয়ে যাবো। প্রিয় শিক্ষার্থী, তোমরা একটু ক্যালকুলেশন করে দেখো এর মানটা কত আসে। আমরা একটু ক্যালকুলেশন করে দেখি এই সুযোগে যে এর মানটি অ্যাকচুয়ালি কত পাই আমরা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি cos 59.97 cos 59.97 যার মান আসছে 0.500, অর্থাৎ 15.005 ডিভাইডেড 0.500। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা যেটা পাবো, আমরা একটু করে দেখি প্রিয় শিক্ষার্থী, তোমরা একটু ক্যালকুলেশন করে দেখতে পারো যে অ্যাকচুয়ালি মানটা কত আসে। এটা আমরা যেটা করব যে 15.005 ডিভাইডেড 005। প্রিয় শিক্ষার্থী, তোমরা একটু করে দেখতে পারো অ্যাকচুয়ালি মানটা কত আসে। আমি একটু করার চেষ্টা করছি। 15.005 ডিভাইডেড 0.500। তো রেজাল্ট যেটা এসেছে আমাদের 30.01। এর রেজাল্ট পেয়েছি আমরা 30.01, অর্থাৎ 30.01 মিটার পার সেকেন্ড। তো প্রিয় শিক্ষার্থী, আমরা ইতিমধ্যেই প্রাসের সূত্রগুলো অ্যাপ্লাই করে আমরা একটা গাণিতিক টার্ম সলিউশন করতে সক্ষম হয়েছি, যেটার আমরা ভ্যালু পেয়েছি আদি বেগ হচ্ছে, অর্থাৎ নিক্ষেপণ বেগ পেয়েছি 30.01 মিটার পার সেকেন্ড, এবং আমরা নিক্ষেপণ কোণটা পেয়েছিলাম 59.97 ডিগ্রি। তো প্রিয় শিক্ষার্থী, আমরা ইতিমধ্যেই প্রাসের সূত্রগুলো অ্যাপ্লাই করার ক্যাপাবিলিটি অর্জন করতে পেরেছি বলে আমি বিশ্বাস করি। তো ইতিমধ্যে আমাদের একটি টপিক শেষ হয়েছে, আমরা দ্বিতীয় টপিক্সে যাব, পড়ন্ত বস্তুর সূত্র।
এর মধ্যে একটু কথা বলে নেওয়া প্রয়োজন যে আজকের আমি দীর্ঘ ক্লাসে তোমাদের সাথে যুক্ত রয়েছি। আমি সুদীপ্ত কুমার বাড়ই, প্রভাষক পদার্থবিদ্যা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কলেজ, শৈলকুপা, ঝিনাইদহ। তোমরা ফিজিক্স পড়তে গিয়ে যদি কখনো কোনো প্রবলেম ফেস করো তাহলে আমার সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারো। এখানে আমার কন্ট্যাক্ট নাম্বারটিও দেওয়া আছে 0192082282। তবে অবশ্যই ক্লাসের টাইম বাদে তোমরা অন্য সময় ফোন দিবে। এখানে আমরা ফিজিক্সের অত্যন্ত জটিল বিষয়গুলো অত্যন্ত সহজ এবং সাবলীলভাবে তোমরা যাতে সহজেই বুঝতে পারো সেভাবে উপস্থাপন করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি এবং আশা করি তোমরা শতভাগ শুদ্ধ সঠিক বিষয়গুলো তোমরা এখান থেকে পাবে। তাই অবশ্যই তোমরা ক্লাস করতে ভুলবে না। আমি সপ্তাহে 2 দিন তোমাদের সাথে যুক্ত থাকব, শনি এবং সোম, ফিজিক্স নিয়ে এই BMASC অনলাইন ক্লাস প্রোগ্রাম পেজে। সো প্রিয় শিক্ষার্থী, আমরা দ্বিতীয় টপিকে একটু ফোকাস করব। আমাদের পাঠ শিরোনামে তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে আমাদের দ্বিতীয় টপিকটা রয়েছে পড়ন্ত বস্তুর সূত্র। অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিজ্ঞানী গ্যালিলিও দীর্ঘদিন অক্লান্ত পরিশ্রম করে আমাদের ফিজিক্সে এই সূত্রগুলো দিয়ে আমাদের যে কত বড় উপকার করে গেছে সেটা তোমরা আস্তে আস্তে বুঝতে পারবে। যত বেশি ফিজিক্সের গভীরে প্রবেশ করবে তত এর গুরুত্ব অনুধাবন করতে পারবে। তো আমরা সেটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। আমরা একটু হোয়াইট বোর্ডে লক্ষ্য রাখি প্রিয় শিক্ষার্থী। তো প্রিয় শিক্ষার্থী, প্রত্যেকটা ঘটনারই একটা পিছনে ব্যাকগ্রাউন্ড বা দীর্ঘ ইতিহাস থেকে যায়। তদ্রূপ এই পড়ন্ত বস্তু সূত্রের ক্ষেত্রে একটা বিশাল ইতিহাস রয়ে গেছে। তোমাদের যদি দুটো কথা না বললেই নয় যে ইতালীয় বিজ্ঞানী গ্যালিলিও ইনি একটা পড়ন্ত বস্তু পড়ন্ত বস্তু কোনো একটা ভূমি থেকে উচ্চ স্থান থেকে পড়ন্ত কোনো বস্তুর বেগ নিয়ে গতি নিয়ে দীর্ঘদিন ধরে তিনি গবেষণা করেছিলেন। তিনি দীর্ঘদিন ধরে গবেষণা করতে গিয়ে একটা জিনিস অনুধাবন করতে পারেন যে যে কোনো ভরেরই ভিন্ন ভিন্ন ভরের বস্তুগুলো যদি ভূমি থেকে উপর কোনো জায়গা থেকে যদি নিচের দিকে ফেলে দেওয়া হয় বা ছুড়ে দেওয়া হয়, সে বস্তুটি একই সময় ভূমিতে পতিত হওয়ার কথা। একই সময় পতিত হওয়ার কথা, যদিও তার ভর ভিন্ন ভিন্ন হতে পারে। তো তিনি এটা নিয়ে দীর্ঘদিন কাজ করার পর 1579 সালে 1989 সালে তিনি সর্বপ্রথম 3টি সূত্র দিতে সক্ষম হন এবং ইনি একটি পরীক্ষা করেন। ইতালির পিসা শহরে অবস্থিত 180 ফুট উঁচু একটি হেলানো মিনার থেকে তিনি বিভিন্ন ভরের বস্তুকে একই সময় অ্যাট এ টাইমে ছুড়ে দেন নিচের দিকে এবং বস্তুগুলো অভিকর্ষর প্রভাবে নিচে যখন পড়তে থাকে তখন তিনি অনুধাবন করেন যে যদি কোনো বাধা না থাকে, অর্থাৎ বায়ুর বাধা বা অন্য কোনো বহিস্থ কোনো অবজেক্ট দ্বারা যদি কোনো বাধাপ্রাপ্ত না হয়, তাহলে 3টা সূত্র অনুসরণ করে এই বস্তু গুলো ভূমিতে পতিত হয়। এ নিয়ে 3টি সূত্র প্রদান করেন। তো এক্ষেত্রে বলে রাখা প্রয়োজন যে বস্তুগুলো ভূমিতে পড়ছে বা পড়তে থাকে এই বস্তুগুলো সাধারণত অভিকর্ষ ত্বরণের প্রভাবে, দ্যাটস মিন পৃথিবীর অভিকর্ষ বলের কারণেই পড়ে। আমরা এই অভিকর্ষ বলের একটা সমীকরণ জানি এবং অভিকর্ষ ত্বরণ যেটা বস্তু পড়তে সহযোগিতা করে তার একটা ইকুয়েশন আমরা একটু দেখে নিই। যে অভিকর্ষ ত্বরণ G = আমরা জানি G M/R। তো এখানে R²। এখানে আমরা একটা বিষয় জানি যে M হচ্ছে পৃথিবীর ম্যাস, এটা হচ্ছে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, মহাকর্ষ ধ্রুবক ইউনিভার্সাল কনস্ট্যান্ট, এটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। এখানে পড়ন্ত বস্তুর ম্যাসের কোনো ভূমিকা নেই, অর্থাৎ বস্তুটি ভারী হোক আর হালকা হোক যাই হোক না কেন পড়ার ক্ষেত্রে তার তেমন কোনো ভূমিকা নেই। সো যেহেতু ভূমিকা নেই তাই এই বিষয়গুলো মাথায় নিয়েই বিজ্ঞানী গ্যালিলিও 3টি সূত্র আমাদেরকে প্রদান করেন। যে সূত্র 3টি প্রয়োগের ক্ষেত্রেও একটা নির্দিষ্ট রয়েছে এবং সে ক্ষেত্রটি হচ্ছে যে বিনা বাধায় পড়ন্ত বস্তু, অর্থাৎ একটা স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত কোনো বস্তুর ক্ষেত্রেই কেবল এই 3টি সূত্র অ্যাপ্লাই করা যাবে। এবং সেই 3টে সূত্রের বিবৃতিটা কি এবং তৎসংশ্লিষ্ট যে গাণিতিক টার্মগুলো এসেছে সেগুলো নিয়ে আমরা একটু বিশদভাবে আলোচনা করব। তোমরা অবশ্যই ক্লাসে মনোযোগ সহকারে তুমি উপভোগ করো, অবশ্যই তোমাদের ভালো লাগবে ক্লাসটি। তো প্রিয় শিক্ষার্থী, আমরা দেখি সেই বিবৃতি আর সূত্রগুলো কি প্রদান করেছিলেন সেই আমাদের গ্যালিলিও সাহেব আর কি, সেটা আমরা একটু দেখি। তো বিজ্ঞানী গ্যালিলিও তার প্রথম বিবৃতিতেই বলেছিলেন, আমরা পুরো ডেফিনেশনটা লিখব না, তোমরা যে বইটি প্র্যাকটিসের জন্য নিয়েছো সেখানে ডিটেলস দেখতে পাবে। তো আমি যদি আমার মতো করে বলতে চাই যে সূত্রটি অ্যাকচুয়ালি
কি বলেছিলেন। তো সূত্রের প্রথম সূত্রের স্টেটমেন্টে আমরা বলতে পারি যে বিনা বাধায় স্থির অবস্থান থেকে পড়ন্ত কোনো বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করে, সমান সময়ে সমান পথ অতিক্রম করে, এটাই হলো মূল কথা। তো আমরা একটা ফিগার লক্ষ্য করি প্রিয় শিক্ষার্থী, যদি আমি এভাবে একটু দাঁড় করাই যে কোনো একটা উঁচু জায়গা, এখান থেকে আমি M1 আর M2 ভরের দুটো বস্তু যদি আমি নিচের দিকে ছুড়ে দিই, তো এই বস্তুটা যখন এইভাবে পড়তে থাকবে বা এই বস্তুটা এইভাবে যখন পড়তে থাকবে, আমি ধরে নিলাম এই দুটো বস্তুই টি সময়ে পড়ছে, এই দুটো বস্তু টি সময়ে পড়ছে, একই সময়ে যদি নিচের দিকে পড়তে থাকে এবং M1 এই বস্তুটা যদি H1 দূরত্ব অতিক্রম করে এবং এটা যদি H2 দূরত্ব অতিক্রম করে, তাই অ্যাকর্ডিং টু ফার্স্ট ল অফ গ্যালিলিও সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে H1 ইজিক্যাল টু H2, H1 ইজিক্যাল টু H2। তোমরা অবশ্যই এই সমীকরণগুলোকে অবশ্যই লিখে নিবে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত সকল বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করে। অর্থাৎ আমরা দেখে নিলাম M1 M2 দুটো বস্তু যদি ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায় অবস্থানকালে যদি আমরা ছুড়ে দিই নিচের দিকে ভূমির দিকে, তো অভিকর্ষ ত্বরণের প্রভাবে সেটা নিচের দিকে পড়তে থাকে, তার ভর সে যাই হোক না কেন কম বেশি। তো এক্ষেত্রে যদি সময় সেম থাকে তাহলে তাদের অতিক্রান্ত দূরত্ব H1 এবং H2 অলওয়েজ সেম হবে, অর্থাৎ H1 ইজিক্যাল টু H2। এটাই ছিল তার ফার্স্ট ল। তার মানে ল অফ ফেলিং বডিজ যদি ওই গ্যালিলিওর বলি, সেই সূত্রের প্রথমটা ছিল হচ্ছে H1 ইজিক্যাল টু H2। এই গাণিতিক টার্মটা তোমরা অবশ্যই একটু লিখে নেবে। যদি আমরা সেকেন্ড লতে বলি, সেকেন্ড লতে আমরা বলবো যে যদি একই উচ্চতা থেকে একই উচ্চতা না, যদি স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত সকল বস্তুই নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক, নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক। তো যদি আমরা এখান থেকে যদি আমরা চিত্র থেকে বলি যে M1ই বলি বা M2ই বলি, ভিন্ন ভিন্ন ম্যাসের দুটো বস্তু যদি এখানে পড়তে থাকে, তবে নির্দিষ্ট সময় আমরা ফিক্সড বলে দিলাম নির্দিষ্ট সময় টি, এবং আমরা ধরে নিলাম বেগ ভি, এই বস্তুটাও বেগ ভি প্রাপ্ত হয়েছে। তাহলে এই যে বেগ ভি প্রাপ্ত হয়েছে, এই বেগটা এই সময়ের সমানুপাতিক, অর্থাৎ স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত সকল বস্তুর প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক। তার মানে গাণিতিক টার্মটা কি দাঁড়াচ্ছে? গাণিতিক টার্মটা দাঁড়াচ্ছে ভি সমানুপাতিক টি। তো আমরা এটা একটু যদি ক্যালকুলেশন করি তাহলে দেখতে পাবো ভি, আমি একটা সমানুপাতিক ধ্রুবক সি, কনস্ট্যান্ট সি আমি ধরলাম, তাহলে টি, বা আমরা লিখতে পারি ভি বাই টি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট সি, দেন আমরা লিখতে পারি V1 বাই T1 ইজ ইকুয়াল টু V2 বাই T2 ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। সো এইভাবে কন্টিনিউ করতে পারে দুই বা ততোধিক বস্তুর ক্ষেত্রে। তোমরা অবশ্যই এই সমীকরণগুলো কিন্তু লিখে নিবে, কারণ তোমরা বিভিন্ন সময় গাণিতিক টার্ম সলিউশন এগুলো কাজে দিবে। শুধু আমরা পরীক্ষাতে পাস করবো বলে ফিজিক্স শিখবো এটা কিন্তু মুখ্য বিষয় নয়, আমাদেরকে বেসিক কিছু অর্জন করা প্রয়োজন ভবিষ্যৎ জীবনের কারণে প্রয়োজনে। একাডেমিক পড়ার সাথে সাথে তোমাদের অ্যাডমিশন টেস্ট আছে এবং ভবিষ্যতেও এটা তোমাদের কাজে দিবে যদি তুমি ফিজিক্সের সাথে জীবন অতিবাহিত করবা, ফিজিক্সের সাথে যুক্ত থাকো। তো অবশ্যই তুমি এটা লিখে নিবে। এবং থার্ড লতে যেটা বলেছে বিজ্ঞানী গ্যালিলিও, সেটা আমরা একটু দেখব। এটা শিক্ষার্থী থার্ড লতে বলেছে যদি স্থির অবস্থান থেকে পড়ন্ত কোনো বস্তুর নির্দিষ্ট সময় অতিক্রান্ত দূরত্ব ওই সময়ের বর্গের সমানুপাতিক। দ্যাটস মিন যদি ইকুয়েশনটা আমরা দাঁড় করাই থার্ড লর, তার সমীকরণটা এইভাবে হয় যে H সমানুপাতিক টি স্কোয়ার, H সমানুপাতিক টি স্কোয়ার, অর্থাৎ স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত কোনো বস্তু যে দূরত্ব অতিক্রম করে তা ওই নির্দিষ্ট সময়ের বর্গের সমানুপাতিক। তোমরা যে বইটি প্র্যাকটিসের জন্য নিয়েছো, এই ডাইনামিক্স অধ্যায়ে গেলে তোমরা এগুলো দেখতে পাবে। তো ডেফিনেশনগুলো সুন্দর করে দেখবে আর বিশদ ব্যাখ্যাগুলো দেখবে, আর এই গাণিতিক টার্মগুলো অবশ্যই একটু লিখে নেবে, কারণ এগুলো অ্যাপ্লাই করে আমরা বিভিন্ন গাণিতিক টার্মের সলিউশন করব। তো প্রিয় শিক্ষার্থী, এটা যদি আমরা একটু ক্যালকুলেশন করি কি দেখতে পাবো, আমরা একটু দেখি যে H একটা সমানুপাতিক ধ্রুবক আমরা সি ধরে নিই, সি টি স্কোয়ার, তো আমরা লিখতে পারি সি বাই টি স্কোয়ার ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, দেন আমরা এটা লিখতে পারি H1 T1 স্কোয়ার ইজ ইকুয়াল টু H2 T2 স্কোয়ার ইজ ইকুয়াল টু সি। এভাবে আমরা কন্টিনিউ করতে পারি দুই বা ততোধিক বস্তুর ক্ষেত্রে। তো এই যে ইকুয়েশন তিনটা আমরা বোল্ড করে দিয়েছি, এগুলো অবশ্যই তোমরা লিখে নেবে, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3। এই ফেলিং বডির ক্ষেত্রে বিজ্ঞানী গ্যালিলিও এই তিনটি সূত্র আমাদের প্রদান করেছেন, যে তিনটি সূত্র ইতিমধ্যে আমরা আলোচনায় নিয়ে এসেছি। আশা করি তোমরা খুব ভালোভাবে অনুধাবন করতে পেরেছো বিষয়গুলো। তো এখন আমরা এর সাথে সংশ্লিষ্ট পড়ন্ত বস্তুর ক্ষেত্রে আমরা কিছু গাণিতিক সমীকরণ রয়েছে সেগুলো একটু দেখব প্রিয় শিক্ষার্থী।
আমরা একটু হোয়াইট বোর্ডে লক্ষ্য রাখি। তো আমরা এক্ষেত্রে একটা ফিগার দাঁড় করাবো, তোমরা একটু হোয়াইট বোর্ডে লক্ষ্য রাখলে দেখতে পাবে। সরি, আমরা এটাকে ভূমি বলছি। এই ভূমি থেকে ভূমির উপরন্ত কোনো একটা তল আমরা বলছি। তো যদি এখানে এম ভরের কোনো একটা বস্তু রয়েছে, বা আমরা আগে পড়ন্ত বস্তুর ক্ষেত্রেই বলি, পরে আমরা উঠানোর ক্ষেত্রে বলবো, যে এম ভরের কোনো একটা বস্তু রয়েছে, যদি বস্তুটা এখান থেকে আমরা বিনা বাধায় পড়তে দিই এবং এখানে যদি ভি নট আদি বেগ থাকে, স্থির অবস্থান থেকে যদি আমরা পড়তে দিই, তাহলে কোনো এক সময় সে এই দিকে যখন অগ্রসর হবে, সেই পথ অতিক্রম করার সাথে সাথে একটা বেগও সে প্রাপ্ত হবে। তো সেক্ষেত্রে যদি আমরা বলি যে গতির সমীকরণের সাথে সামঞ্জস্য রেখে আমরা অ্যাট এ টাইমে দুইটা বিষয় বোঝার চেষ্টা করব। আমরা বিশ্লেষণী গাণিতিক মেথডে আমরা দেখেছিলাম কিছু ইকুয়েশন, দেখেছিলাম। সেটা প্রথম ইকুয়েশন আমরা বলেছিলাম ভি ইজ ইকুয়াল টু ভি নট প্লাস এ টি, আমরা বলেছিলাম। ঠিক তদ্রূপ এর সাথে সাদৃশ্য রেখে আমরা বলবো ভি ইজ ইকুয়াল টু ভি নট প্লাস জি টি। ঠিক সেমভাবে যদি আমরা দ্বিতীয় ইকুয়েশন বলি, আমরা বলেছিলাম ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ভি নট স্কোয়ার প্লাস 2as। সেমভাবে এর সাথে মিল রেখে আমরা বলবো ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ভি নট স্কোয়ার প্লাস 2gh। এটা পড়ন্ত বস্তুর ক্ষেত্রে মাথায় রাখবে, এটা পড়ন্ত বস্তুর ক্ষেত্রে। দেন তৃতীয় ইকুয়েশনটা আমরা দাঁড় করিয়েছিলাম এস ইজ ইকুয়াল টু ভি নট টি প্লাস হাফ এ টি স্কোয়ার। কিন্তু এক্ষেত্রে আমরা দাঁড় করাতে চাচ্ছি যে এইচ ইজ ইকুয়াল টু ভি নট টি প্লাস হাফ জি টি স্কোয়ার। প্রিয় শিক্ষার্থী, একটা লক্ষণীয় বিষয় যে ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায় অবস্থানরত কোনো একটা স্থির বস্তু যদি ভি নট আদি বেগ নিয়ে বা স্থির অবস্থান থেকে সে পতিত হতে থাকে, তাহলে আমরা ইকুয়েশনগুলো পাই এই তিনটা। যদি বস্তুটি এই উচ্চতা থেকে পতিত না হয়ে আমরা ভূপৃষ্ঠ থেকে সোজা উপরের দিকে নিক্ষেপ করি ভি নট বেগে, এই ভি নট বেগে যদি উপরের দিকে আমরা নিক্ষেপ করি, তাহলে কি ঘটনা ঘটে সেটা আমরা একটু দেখব। সেক্ষেত্রে যেটা হয়, আমরা এই প্রথম সমীকরণটাকে লিখতে পারবো ভি ইজ ইকুয়াল টু ভি নট মাইনাস জি টি। জাস্ট এখানে একটা মাইনাস অ্যাপ্লাই করব, কেননা অভিকর্ষ ত্বরণ জি অলওয়েজ পৃথিবীর কেন্দ্রের দিকে কাজ করে, অর্থাৎ নিচের দিকে কাজ করে। যে কারণে এটা আমি যেহেতু বস্তুটা উপরের দিকে ছড়ে দিয়েছি, জি তার বিপরীত দিকে কাজ করছে, তাই এখানে আমরা নেগেটিভ চিহ্ন ইউজ করেছি। সেম ওয়েতে আমরা দ্বিতীয় ইকুয়েশনটা লিখতে পারবো ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ভি নট স্কোয়ার মাইনাস 2gh। সেমভাবে থার্ড ইকুয়েশনটা আমরা লিখতে পারবো এইচ ইজ ইকুয়াল টু ভি নট টি প্লাস মাইনাস হাফ জি টি স্কোয়ার। প্রিয় শিক্ষার্থী, ইতিমধ্যে আমরা উপরের দিকে নিক্ষিপ্ত বস্তু এবং উপর থেকে নিচে পতিত বস্তুর ক্ষেত্রে প্রয়োজনীয় ইকুয়েশনগুলো আমরা দাঁড় করাতে সক্ষম হয়েছি। তোমরা অবশ্যই এগুলো খাতায় লিখে নেবে, কারণ এগুলো দিয়ে আমরা পরবর্তীতে গাণিতিক টার্ম সলিউশন করব। তো প্রিয় শিক্ষার্থী, এখানে আরেকটু বিষয় রয়েছে, আমরা আরেকটু ক্লিয়ার করব বিষয়টা, যে যদি আমরা বলি উপর থেকে পতিত বস্তুর ক্ষেত্রে যদি ভি নটকে আমরা ভি নটকে যদি স্থির ধরি অর্থাৎ 0 ধরি, তাহলে ইকুয়েশনের রূপগুলো চেঞ্জ হয়ে যায়। তা প্রথম ইকুয়েশন যেটা হয় সেটা যদি ভি নট আমরা 0 করে দিই, তাহলে ভি ইজ ইকুয়াল টু আমরা জিটি লিখতে পারি। দ্বিতীয় ইকুয়েশনটা আমরা ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2gh লিখতে পারি, এবং থার্ড ইকুয়েশনটা আমরা লিখতে পারি এইচ ইজ ইকুয়াল টু হাফ জিটি স্কোয়ার। তো সেমভাবে যদি আমরা উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে বলি, সেম ইকুয়েশনগুলো আমাদের দাঁড়াবে ভি ইজ ইকুয়াল টু ভি ইজ ইকুয়াল টু মাইনাস জিটি। দ্বিতীয় ইকুয়েশনটা দাঁড়াবে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস 2gh, এবং থার্ড ইকুয়েশন যেটা দাঁড়াবে এইচ ইজ ইকুয়াল টু মাইনাস হাফ জিটি স্কোয়ার। তো প্রিয় শিক্ষার্থী, প্রত্যেকটা ইকুয়েশন অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই প্রত্যেকটা ইকুয়েশনই গ্যালিলিওর সেই দীর্ঘ ক্লান্ত পরিশ্রমের ফল, যেটা আমাদের পরবর্তীতে ফিজিক্সকে অত্যন্ত সহজ করে তুলেছে। যদি তোমরা একবার নিজেরাই ভাবো, যদি বিজ্ঞানী গ্যালিলিও যদি আমাদের এগুলো উপহার না দিয়ে যেত, তাহলে আজকের ফিজিক্সের অবস্থা কোন জায়গায় থাকতো। বিজ্ঞানী গ্যালিলিও ফিজিক্সের জগতে এক ঈশ্বরের বিশাল আশীর্বাদ, যিনি যা করে গেছেন, যে ক্রিয়েট করে গেছেন, সেটা ফিজিক্সের সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং ফিজিক্সের উন্নয়নে অনবদ্য ভূমিকা রেখে চলেছে। তো প্রিয় শিক্ষার্থী, এছাড়াও আমাদের আরেকটু আলোচনার বিষয় রয়েছে, সেটা আমরা একটু দেখি। আমরা একটু হোয়াইট বোর্ডে লক্ষ্য রাখি। প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে একটা ফিগার দাঁড় করাই, তোমরা হোয়াইট বোর্ডে
রাখলে দেখতে পাবে প্রিয় শিক্ষার্থী, আমরা চিত্রে দেখানোর চেষ্টা করেছি যে ভূমিতে অবস্থিত এম ভরের কোনো একটা বস্তু ভি নট আদি বেগ নিয়েছিল, সেটাকে যদি আমরা উলম্ব দিকে ছুড়ে দিই তাহলে সে এইচ উচ্চতা অতিক্রম করে শেষ বেগ ভি প্রাপ্ত হবে এবং সেই বস্তুটা এই টপ বিন্দুতে গিয়ে অবস্থান করবে। তা কোনো একটা সময় সে যদি আমরা বলি যে এক্স উচ্চতায় যে এই সি বিন্দুতে আমরা যদি পয়েন্টগুলো একটু ফাইন্ড আউট করি যে এ, এটা বি, এটা সি, যে বি বিন্দুতে গিয়েছে, তখন এই বিসির মান হচ্ছে এক্স এবং এ বির মান দাঁড়াচ্ছে এইচ মাইনাস এক্স। তো আমরা এই চিত্রটা দাঁড় করানোর একটা বিশেষ আমাদের উদ্দেশ্য রয়েছে, সেটা যে একটা উপরের দিকে নিক্ষিপ্ত বস্তু সর্বোচ্চ কত উচ্চতায় উঠতে পারে তার একটা ইকুয়েশন দাঁড় করাবো, তার উত্থান কাল আমরা জানার চেষ্টা করব, পতন কাল জানার চেষ্টা করব, একই সাথে আমরা তার বিচরণ কাল জানার চেষ্টা করব। তো যদি আমরা প্রথমে বলি যে সর্বোচ্চ কত উচ্চতায় সে যাবে একটা নিক্ষিপ্ত উপরের দিকে নিক্ষিপ্ত বস্তু, তো সেই এইচটা যদি আমরা নির্ণয় করার চেষ্টা করি তাহলে আমরা এইচ নির্ণয় করি। আমি সংক্ষেপে লিখছি, তোমরা যে যে বইটি প্র্যাকটিসের জন্য নিয়েছো ওই অধ্যায়ে প্রবেশ করলে তোমরা এগুলো দেখতে পাবে। তো আমি যেটা এখানে আলোচনা করেছি তোমরা এটা একটু মনোযোগ সহকারে দেখো এবং অবশ্যই গাণিতিক টার্মগুলো লিখে নেবে, কারণ পরবর্তীতে আমি বারবারই বলছি যে ম্যাথমেটিক্যাল টার্ম সলিউশনে এটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ক্লাসের পাশাপাশি আমাদের অ্যাডমিশন টেস্টেও এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা একটু লক্ষ্য করি, আমরা যদি মনে করি যে ভি নট আদিবেগে কোনো একটা বস্তুকে আমরা উপরের দিকে খাড়া নিক্ষেপ করলাম, তাহলে এই পথ অতিক্রম করে সে এই টপ বিন্দু এতে অবস্থান করে। সেক্ষেত্রে আমরা যদি একটা সমীকরণ লিখি যে ভি স্কোয়ার ইজ ইকাল টু ভি নট স্কোয়ার মাইনাস 2g, আমরা এটাকে বলছি হলো এইচ। তো প্রিয় শিক্ষার্থী, এখানে একটা মজার বিষয় যে যখন বস্তুটা আমি এই ভূমি থেকে উপরের দিকে ছুড়ে দেব, তা কোনো একটা সময় অর্থাৎ সর্বোচ্চ বিন্দুতে গিয়ে তার বেগ শূন্য হয়ে ঠিক বিপরীত ডিরেকশনে সে আবার ভূমিতে পতিত হবে। সো টপ বিন্দুতে গিয়ে শেষ বেগটা আমাদের 0 শো করবে। তাহলে ভি যদি 0 হয়ে যায় তাহলে আমাদের যে সমীকরণটা দাঁড়ায় ভি 0 অর্থাৎ ভি নট স্কোয়ার মাইনাস 2g এইচ। দেন আমরা লিখতে পারি 2g এইচ ইজ ইকাল টু কি ভি নট স্কোয়ার। দেন আমরা লিখতে পারি এইচ ইজ ইকাল টু ভি নট স্কোয়ার বাই 2iz। তো প্রিয় শিক্ষার্থী, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইকুয়েশন যে এখানে এইচ ইজ ইকাল টু ভি নট স্কোয়ার বাই 2iz, অর্থাৎ সর্বোচ্চ উচ্চতা হলো এইচ ইজ ইকাল টু ভি নট স্কোয়ার বাই 2iz। এটা তোমরা অবশ্যই খাতায় লিখে নেবে, আমাদের গুরুত্বপূর্ণ একটা ইকুয়েশন। মার্কার আছে না এদিক? তো প্রিয় শিক্ষার্থী, এখন আমরা দেখে নিই উত্থানকাল। আমরা উত্থানকালটা একটু দেখবো, এটা অবশ্যই লিখে নিবে। আমরা উত্থানকালকে আমরা বলবো টি স্মল এম। আমরা যদি উত্থানকালকে এভাবে বলি তাহলে আমরা প্রথমে বলেছি যে এই ভি নট আদি বেগ নিয়ে একটা বস্তুকে আমি উপরের দিকে ছুড়ে দিলাম, সে এই উচ্চতা পথ অতিক্রম করে এ টপ বিন্দুতে প্রবেশ করেছে। তাহলে এখানে যেতে তার কতটা সময় তার লেগেছে সেটা আমরা একটু নির্ণয় করব। তো আমরা একটা সমীকরণ জানি ভি ইজ ইকাল টু ভি নট মাইনাস জি টি। যদি আমরা এই টিটাকে টি এম দিয়ে প্রকাশ করি, যেহেতু টপ বিন্দুতে শেষ বেগ 0 হয়, সুতরাং এটাকে আমরা 0 বলবো, 0 ভি নট মাইনাস জি টি এম। দেন আমরা এটাকে লিখবো জি টি এম ইজ ইকাল টু কত ভি নট, দেন টি এম ইজ ইকাল টু ভি নট বাই জি। প্রিয় শিক্ষার্থী, এটা অবশ্যই তোমরা লিখে রাখবে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বিতীয় আরেকটা ইকুয়েশন আমরা দেখব, এটা আমাদের উত্থানকাল। এরপরে আমরা দেখবো পুরো বিচরণকাল, তারপরে দেখবো আমরা কীভাবে পতনকাল আনা যায়। ঠিক আছে, সমস্যা নেই। তো প্রিয় শিক্ষার্থী, এখন যদি আমরা বলি কোনো একটা বস্তু এখান থেকে ছুড়ে দিলাম, সে এখানে গেল, এখান থেকে আবার পুনরায় ভূমিতে পতিত হলো, অর্থাৎ টপ বিন্দুতে যাবে, টপ বিন্দুতে শেষ বেগটা 0 করে দিয়ে বিপরীত ডিরেকশনে ভূমিতে পতিত হবে। তো সেক্ষেত্রে আমরা যদি একটা ইকুয়েশন দাঁড় করাই, সরণের সমীকরণ এস ইজ ইকাল টু ভি নট টি প্লাস হাফ এ টি স্কোয়ার, এই সমীকরণের সাথে সাদৃশ্য রেখে যদি আমরা লিখি যে ওয়াই ইজ ইকাল টু ভি নট টি মাইনাস হাফ জি টি স্কোয়ার, যেহেতু অভিকর্ষ স্তরণ নিচের দিকে কাজ করে, আমি বস্তুটা ছড়ে দিচ্ছি উপরের দিকে, সো এখানে মাইনাস।
যেহেতু বস্তুটা এই ভূমি থেকে টপে যাচ্ছে এবং টপ থেকে আবার এই বাটন বিন্দুতে ফিরে আসে, সুতরাং আমাদের ওয়াই অর্থাৎ উলম্ব সরণ হয়ে যায় 0। যদি এটা 0 হয় তাহলে আমরা লিখতে পারি ভি নট টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। তো পরবর্তীতে আমরা এটাকে যদি আমরা এটাকে যদি এভাবে লিখি যে হাফ জি, এটাকে আমরা টিটাকে ক্যাপিটাল টি দিয়ে প্রকাশ করলাম, কারণ আমরা বিসরণকাল ক্যাপিটাল টি দিয়ে শো করে। তো আমরা এখানে নির্ণয় করছি ক্যাপিটাল টি বিসরণকাল। তো এখান থেকে যেটা হয় যে টি একটা তুলে দিলাম আমরা, তাহলে যেটা দাঁড়াচ্ছে জি টি ইজিক্যাল টু 2v নট, দেন আমরা টি ইজিক্যাল টু পাচ্ছি 2v নট বাই জি। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইকুয়েশন, এটা স্মরণ রাখবে। এটা আছে আমাদের বিসরণকাল। প্রিয় শিক্ষার্থী, প্রথমে একটা কথা বলে দেই যে এই বাটন বিন্দু থেকে যখন আমরা টপ বিন্দুতে যাব এবং টপ থেকে আবার এই বটমে চলে আসব, তার মানে একবার যাচ্ছে একবার আসতেছে, এই টোটালটাই আমাদের বিসরণকাল। এবং আমরা এখান থেকে এখানে যাওয়া উত্থানকালটা আমরা পেয়েছিলাম কত? উত্থানকাল টি এম পেয়েছিলাম হচ্ছে ভি নট বাই জি। তার মানে কি, যদি আমরা টোটাল বিসরণকাল থেকে এই উত্থানকালটাকে মাইনাস করে দিতে পারি, তাহলে আমরা পতনকাল অর্থাৎ এই টপ থেকে এই বটম বিন্দুতে আসার সময়টা আমরা পাবো। তো সেটাই আমরা নির্ণয় করব। যদি সেই সময়টা আমরা টি নট ধরি, তাহলে আমরা লিখতেই পারি টি মাইনাস টি এম। সো 2v নট বাই জি মাইনাস ভি নট বাই জি। তাহলে আমরা এটা একটা ক্যালকুলেশন করি যে 2v নট মাইনাস ভি নট, দেন আমরা লিখতে পারবো টি নট ইজ ইকাল টু কি ভি নট বাই জি। অর্থাৎ উত্থানকাল এবং পতনকাল অলওয়েজ ইকুয়াল হয়, অর্থাৎ টি নট যেমন ভি নট বাই জি, টি এমও ভি নট বাই জি, এবং দুটোর সমষ্টি হচ্ছে বিসরণকাল টি ইজ ইকুয়াল টু 2v নট বাই জি। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি এই পড়ন্ত বস্তু সম্পর্কে যে ইকুয়েশনগুলো রয়েছে এবং যে সূত্রগুলো দিয়েছে বিজ্ঞানী গ্যালিলিও, তা প্রত্যেকটা বিষয় আমি ক্লিয়ার করে তোমাদের সামনে উপস্থাপন করতে সক্ষম হয়েছি বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। এবং তোমরা অবশ্যই বাসাতে এগুলো প্র্যাকটিস করবে, কারণ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। অনুশীলনের কোনো ব্যতিক্রম নেই নাই। তো তোমরা অবশ্যই অনুশীলন করবে বাসাতে। আর ফিজিক্স এমনিতেই লোকমুখেই প্রচলন আছে, একটু ক্রিটিক্যাল বিষয়, এগুলো নিয়ে অবশ্যই তোমাদের একটু স্টাডি বেশি করতে হবে। তো বাসাতে ভীত হবে না, বিষয়গুলো যে কোনো একটা বিষয় পড়তে গিয়ে আনুষঙ্গিক অনেক বিষয় চলে আসে, যে বিষয়গুলো তোমরা অবশ্যই একটু পরিষ্কারভাবে ধারণা রাখার চেষ্টা করবে। আশা করি তোমরা অবশ্যই ভালো করবে। আর সপ্তাহে 2 দিন শনি সোম তোমাদের সাথে আমি যুক্ত থাকবো এই পেজে ফিজিক্স নিয়ে। অবশ্যই তোমরা আমার সাথে যুক্ত থেকে তোমাদের নিয়মিত পড়ালেখাটা কন্টিনিউ করবে। আর আগামী শনিবার আবার তোমাদের সাথে ফিজিক্স নিয়ে হাজির হবো তোমাদের সামনে কোনো এক নতুন টপিকস নিয়ে। সেই পর্যন্ত তোমরা সুস্থ সবল এবং ভালো থাকবে, স্বাস্থ্যবিধি মেনে বাসায় অবস্থান করবে এবং নিয়মিত স্টাডির মধ্যে থাকবে। তো এই বলে আমি আজকের মতো আমাদের ক্লাস থেকে বিদায় নিয়েছি। ভালো থাকবে সবাই, সকলকে ধন্যবাদ।